বঙ্গ ও বিশ্ব সাহিত্যের কিছু রহস্য ও রোমাঞ্চকর গল্প নিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা মিস্টেরিয়াস স্যাটারডে। আজকে মিস্টেরিয়াস স্যাটারডেতে আপনাদের জন্য নিয়ে এসেছি দীপান্বিতা রায়ের লেখা অশরীরীর ইঙ্গিত। গল্পের সূত্রধর ও গল্প পাঠে নীল। শুরু হচ্ছে অশরীরীর ইঙ্গিত। লন্ডন থেকে গেস্ট হাউসটা বুক করেছিল অরিন্দম। আজকাল ইন্টারনেটের দৌলতে এই একটা মস্ত সুবিধা হয়েছে। পৃথিবীর যে কোনো জায়গায় বসে যেখানে ইচ্ছা হোটেল বুক করা যায়, ট্রেনের টিকিট কাটা যায়, টেলিফোনের বিল দেওয়া যায়, এমনকি ট্যাক্সি পর্যন্ত ভাড়া করে ফেলা যায়। 1 মাসের জন্য কলকাতায় আসতে হবে। ভবানীপুরের শরিকি বাড়ির ঘর বাবা মারা যাওয়ার পর থেকে বছর 3 বন্ধই ছিল। এর মধ্যে অরিন্দম কলকাতায় আসেনি, প্রিয়া এসেছিল, কিন্তু কলকাতায় নয়, সোজা চলে গেছিল বাপের বাড়ি শিলিগুড়িতে। কিন্তু এবার তো আর সেরকম চলবে না, কলকাতাতেই থাকতে হবে। অনেক চেষ্টা চরিত্রের পর অবশেষে বাড়ি বিক্রির ব্যবস্থা হয়েছে। সেই জন্য শৈশবু যা করার সেসব করতে হবে। প্রমোটার বাড়িটা কিনে ফ্ল্যাট বানাবে। অরিন্দমের ভাই বোনেরা কেউ ফ্ল্যাট নেবে, কেউ আবার টাকা নিতেই আগ্রহী। অরিন্দম অবশ্য ফ্ল্যাটই নেবে, কারণ প্রিয়ার খুব ইচ্ছা কলকাতায় একটা নিজেদের থাকার জায়গা অন্তত থাকুক। 2-4 বছর অন্তর দেশে আসলে সেখানেই ওটা যাবে। মা এখন বেঁচে আছে বলে নিশ্চিন্তে শিলিগুড়ি যাওয়া যায়। ভাইদের সংসারে কী হবে তার কোনো নিশ্চয়তা নেই। তাহলে তো দেশের সঙ্গে সম্পর্কেই চুকিয়ে ফেলতে হবে। সুতরাং হ্যাপা বেড়েছে অরিন্দমের। ফ্ল্যাট যারা নেবে তাদের জন্য একটি করে ভাড়া বাড়ির ব্যবস্থা করেছেন প্রমোটার। মা বাবার যাবতীয় জিনিসপত্র সেখানে ভরে ফেলতে হবে বাড়ি ভাঙা শুরু করার আগেই। এর মধ্যে আবার উত্তরপাড়ায় মামাতো বোনের বিয়ে আছে, সেখানেও দিন 3 ধাক্কা। সব মিলিয়ে 1 মাস তো লাগবেই। অগত্যা ভরসা ইন্টারনেট। হোটেলে 1 মাস থাকাটা বড্ড বেশি খরচের, তাছাড়া খানিকটা বিরক্তিকর। তাই হোমস্টে বা গেস্ট হাউস ধরনের কিছু পাওয়া যায় কিনা দেখছিল অরিন্দম। দেখা গেল গেস্ট হাউসটাই সুবিধাজনক, কারণ সেখানে নিজস্ব রান্নাঘর এবং বাসনপত্রের ব্যবস্থা থাকে। ঘরের কাজকর্ম করে দেওয়ার জন্য লোকও পাওয়া যাবে এজেন্সি থেকে। বেশ খানিকটা বাছাবাছি করে শেষ পর্যন্ত অরিন্দম আর প্রিয়া দুজনেরই পছন্দ হলো যোধপুর পার্কের একটা গেস্ট হাউস। ভাড়া যদিও একটু বেশি, কিন্তু ব্যবস্থা খুব ভালো। বেশ বড় একটা বেডরুম, তার সঙ্গে মস্ত লিভিং ডাইনিং, রান্নাঘর, বাথরুম, ব্যালকনি, পুরোপুরি ফার্নিশড। অপলা আর অঙ্কুর দুজনেই যাবে না, 2 ভাই বোনে বাড়িতে থাকবে। চিন্তার কিছু অবশ্য নেই, কারণ দুজনেই স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ঢুকে গেছে। নিজেদের দায়িত্ব নিজেরা নিতে পারে। ছেলে মেয়ে যাচ্ছে না বলে একটার বেশি বেডরুম দরকারও নেই অরিন্দমদের। গেস্ট হাউসের মালকিন শিলা মিত্র। ফোনে তার সঙ্গে কথা বলে বেশ ভালো লাগলো অরিন্দমের। মহিলা রীতিমতো সফিস্টিকেটেড, পরিশীলিত উচ্চারণে গুছিয়ে কথা বলেন। কথা বলার ভঙ্গিটিও চমৎকার। শিলা মিত্রের কাছে জানা গেল গেস্ট হাউসটা আসলে একটা ফ্ল্যাট। 5 তলা বাড়িটিতে মোট 8টি ফ্ল্যাট আছে, তার মধ্যে 2টি শিলা মিত্রের। তিনি নিজে থাকেন 4 তলায়, আর 2 তলার ফ্ল্যাটটা গেস্ট হাউস হিসেবে ভাড়া দেন। এর আগে এই গেস্ট হাউসে যারা থেকেছেন তাদের পরিচয় এবং থাকার অভিজ্ঞতাও ইন্টারনেটে ছিল। সেগুলো ভালো করে খুঁটিয়ে দেখে বোঝা গেল শিলা মিত্র গেস্ট হাউস হিসেবে এই ফ্ল্যাট ভাড়া দিচ্ছেন গত 1.5 বছর ধরে। এর মধ্যে যারা এখানে বিভিন্ন সময় এসে থেকেছেন তারা প্রায় সবাই বিদেশি। 2-1 জন বেড়াতে এসছেন, তবে বেশিরভাগই এসছেন কোনো কাজে। কানাডার এক সাহেব তো প্রায় 3 মাস ছিলেন। ফ্ল্যাটের ব্যবস্থাপনায় সকলেই খুশি, কারোর কোনো বিরূপ অভিজ্ঞতা নেই। নিশ্চিন্ত হয়েই তাই টাকা পাঠিয়ে দিল অরিন্দম। নভেম্বর মাসে কলকাতায় ঠান্ডা পড়ে না,
কিন্তু বাতাসে শীতের একটা চূড়া টান থাকে। ইংল্যান্ডের শীতে অভ্যস্ত অরিন্দমদের কাছে সেটা নেহাতি তুচ্ছ হলেও জ্বালা পোড়া গরম নেই বলে নিশ্চিন্ত। এয়ারপোর্ট থেকে একটা ট্যাক্সি ধরে সোজা যোধপুর পার্ক। রাস্তায় আস্তে আস্তে জানলা দিয়ে বাইরে কলকাতা শহর। গত 3 বছরে বদলে গেছে অনেকটাই। নতুন উড়াল পুল, বহুতল, 5 তারা হোটেলের সঙ্গে অনেক দিনের চেনা যানজট। অ্যাপ ক্যাবের জিপিএসের দৌলতে গেস্ট হাউস খুঁজে পেতে অসুবিধা হলো না। চাবি ছিল কেয়ারটেকারের কাছে। দরজা খুলে ভিতরে ঢুকে বেশ খুশি হলো প্রিয়া। চমৎকার আলো হাওয়া খেলানো ফ্ল্যাট। ঢোকার মুখে ছোট্ট একটু করিডর পেরিয়ে শোয়ার ঘর, সঙ্গে অ্যাটাচড বাথরুম, পাশেই রান্নাঘর, তার লাগোয়া বেশ বড় ডাইনিং স্পেস। ডাইনিংয়ের থেকে 4 ধাপ নেমে লিভিং রুম। মাঝখানটা ব্যালকনির মতো রেলিং দিয়ে ঘেরা। লিভিং রুমটা ভারী সোফা দিয়ে সাজানো। দেওয়ালে একটা বেশ বড় টেলিভিশন রয়েছে। রিমোট টিপতেই চালু হয়ে যায় টিভি। অরিন্দম নিশ্চিন্ত হয়। রাতে লিভারপুলের খেলা আছে, মিস করলে বেজায় বিরক্ত লাগতো। জিনিসপত্র গুছিয়ে একটু থিতু হয়ে বসার পর সন্ধে নাগাদ শিলা মিত্র এলেন দেখা করতে। গলা শুনে মহিলাকে যেরকম মনে হয়েছিল, সামনে থেকে দেখেও ধারণাটা বদলালো না। মাঝারি উচ্চতার ছিপছিপে চেহারা, মাথার চুল অধিকাংশই সাদা। সাজ পোশাকে মার্জিত রুচির ছাপ, তবে মুখ আর চোয়ালের গড়নে এক ধরনের কাঠিন্য আছে, যার থেকে মনে হয় মহিলা নিজের সিদ্ধান্ত থেকে সহজে সরেন না। কিছুক্ষণ একথা সে কথার পর অরিন্দম বলল, আপনার গেস্ট হাউস তো খুব পুরনো নয় দেখলাম। মাত্র 1.5 বছর হলো শুরু করেছেন মনে হয়। তার আগে কি ফ্ল্যাটটা ভাড়া দিতেন? না, মানে জানতে চাই যে এইভাবে গেস্ট হাউসটা ভাড়া দেওয়াটা কি লাভজনক? আসলে আমার নিজেরও ভবিষ্যতে দরকার হতে পারে, তো যে জন্য এবার কলকাতায় আসা আর কি। আর তাছাড়া ফ্ল্যাট তৈরি হলে তো সেটা ফাঁকাই পড়ে থাকবে। লাভজনক কিনা হিসাব করিনি, তবে নির্ঝঞ্ঝাট নিঃসন্দেহে। ভাড়া দিয়ে দেখেছি তার হাজারো ঝামেলা। আমি একলা মানুষ, এত কিছু সামলানো অসম্ভব। সেজন্য ভেবে দেখলাম এটা সুবিধাজনক। তাছাড়া ভাড়াটে যদি একবারে গেড়ে বসে, তখন তাকে তুলতে হলে অনেক কাঠখড় পোড়াতে হয়। আজকাল তাই কলকাতায় অনেকে গেস্ট হাউসই প্রেফার করে। আপনারা তো প্রায় 1 মাস থাকছেন, কাজকর্ম নিশ্চয়ই আছে। এছাড়া প্ল্যান কি? মানে আত্মীয় স্বজনের বাড়ি যাবেন নিশ্চয়ই? আত্মীয় স্বজন আমাদের কলকাতায় খুব বেশি নেই। প্রশ্নটা শিলা মিত্র প্রিয়াকে করেছিলেন, তাই সেই উত্তর দেয়, যারা আছেন তাদের সঙ্গে তো দেখা করতেই হবে। আর আমার বাপের বাড়ির লোকজন সব শিলিগুড়িতে। কিন্তু আমার খুব ইচ্ছা এবার কলকাতায় কয়েকটা ভালো নাটক দেখার। কলেজে পড়ার সময় আমরা দুজনে খুব নাটকের ভক্ত ছিলাম। বহুরূপী নাটকের ফার্স্ট ডে ফার্স্ট শোতে দেখতে যেতাম। অথচ দেখুন কতদিন নাটকই দেখা হয় না। তাই ঠিক করেছি এবার যখন থাকাই হচ্ছে তখন মন ভরে নাটক দেখে নেব। প্রিয়ার কথা শুনে দৃশ্যতেই খুশি হন শিলা। তাই নাকি? তাহলে তো আপনাদের সঙ্গে অনেক গল্প হবে আমার। আমিও নাটক খুব ভালোবাসি, একসময় নিয়মিত করতাম, এখনো যোগাযোগ আছে। তাই নিয়ে দিদির সঙ্গে কত অশান্তি। যাকে বাদ দিন ওসব কথা। আপনারা চাইলে কলকাতায় এখন কি কি ভালো নাটক হচ্ছে সেই খবর বরং আমি দিয়েই দেব। ভদ্রমহিলার কথাবার্তা বেশ না? খাওয়া দাওয়া শেষ। রাত পোশাক পরে চুলে চিরুনি চালাতে চালাতে কথাগুলো বলল প্রিয়া, কিন্তু উত্তর না পেয়ে পিছনে তাকিয়ে দেখে অরিন্দম নেই। লিভিং রুমে টিভি চলছে, শব্দ পাওয়া যাচ্ছে। শোবার ঘর থেকে উঁকি মেরে প্রিয়া দেখল বসার ঘরের সোফায় অরিন্দম বসে আছে। 10টা না বাজতেই টিভির সামনে বসেছে দেখে একটু বিরক্ত হয়ে চুল আজরানো শেষ করলো প্রিয়া। মুখটা চরচর করছে বলে সবে ময়শ্চারাইজারের বোতল থেকে হাতে ঢেলেছে। এমন সময় লাগোয়া বাথরুম থেকে বেরিয়ে এলো অরিন্দম। চমকে গিয়ে আরেকটু হলে হাত থেকে বোতল পড়ে যাচ্ছিল প্রিয়ার। তুমি এখানে?
মানে? তুমি বাথরুমে ছিলে? আমি যে দেখলাম তুমি বসার ঘরে সোফায় বসে আছো। কি বলছো পাগলের মতো? হ্যাঁ গো, আমি স্পষ্ট দেখেছি বসার ঘরে সোফায় কেউ বসে আছে। আমি ভেবেছি তুমি। হেসে ফেলে অরিন্দম। এসো আমার সঙ্গে, দেখি কোথায় কে বসে আছে। দুজনে বেরিয়ে আসে ডাইনিং রুমে। সোফা ফাঁকা, কেউ কোথাও নেই। এবার একটু অপ্রস্তুত হয় প্রিয়া। না মানে আমার তো চোখে চশমা ছিল না, তাই লোক চিনতে ভুল হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে স্পষ্ট দেখলাম সোফায় কেউ বসে আছে। ঘরে যখন আমি আর তুমি ছাড়া কেউ নেই, তখন তৃতীয় ব্যক্তি আসবে কোথা থেকে শুনি? যাকগে, তুমি শুয়ে পড়ো, আমি আবার সত্যিই সবাই গিয়ে বসবো। একটু পরে আবার খেলা শুরু হবে। প্রিয়া ঘুমিয়ে পড়েছে। অরিন্দম মন দিয়ে খেলা দেখছে। খুবই টেন্সড সিচুয়েশন। লিভারপুল রীতিমতো চাপে, যে কোনো সময় গোলে বল ঢুকে যেতে পারে। অরিন্দমের চোখ মন সবই একেবারে টেলিভিশনের পর্দায় নিবিষ্ট। কিন্তু তার মধ্যেও হঠাৎ মনে হলো ওপরের ডাইনিং স্পেসটায় রেলিং ধরে কে যেন দাঁড়িয়ে আছে। চমকে তাকালো অরিন্দম। কেউ কোথাও নেই, কিন্তু কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। মনে হচ্ছে যেন ঘরে আরেকজন কেউ আছে। দেখতে না পাওয়া গেলেও তার অদৃশ্য উপস্থিতি অনুভব করা যাচ্ছে। ফ্যান চলছে না, জানলাও বন্ধ, কিন্তু হঠাৎ ডাইনিং টেবিলের ঢাকার কোণাটা সামান্য একটু নড়ে উঠল, যেন পাশ দিয়ে কেউ যাওয়ার সময় গায়ে লেগেছে। অরিন্দম বেশ সাহসী, ডাকাবুকো ছেলে, কিন্তু তাও কিছুতেই মন দিতে পারছে না খেলায়। মাঝে মাঝে এপাশ ওপাশ তাকিয়ে দেখছে। শেষ পর্যন্ত বসে থাকতে আর ইচ্ছা করলো না। অনেকক্ষণ প্লেন জার্নি হয়েছে, তারপর ভালো করে বিশ্রামও হয়নি, তাই জেট ল্যাগের জন্যই সম্ভবত এরকম হ্যালুসিনেশন হচ্ছে। মনে মনে কথাটা ভেবে খানিকটা নিশ্চিন্ত হয়ে টিভি বন্ধ করে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল অরিন্দম। পরদিন সকালে অবশ্য মনে ছিল না কিছুই। সারা সকালটাই কাটল ভবানীপুরে। প্রমোটারের সঙ্গে কথাবার্তা, আত্মীয়দের মধ্যে আলোচনা, এসব সারতে সারতেই দুপুর করিয়ে গেল বিকেলে। খাওয়ার ব্যবস্থা ছিল খুঁড়তুতো এক দিদির বাড়িতে। সন্ধে নাগাদ ফ্ল্যাটে যখন ফেরা হলো, তখন দুজনেই ক্লান্ত। খানিকক্ষণ বিশ্রাম নিয়ে তাড়াতাড়ি ডিনার সেরে তাই একেবারে কম্বলের তলায়। মাঝে অবশ্য ছেলে মেয়ের সঙ্গে কথা বলা হয়েছে একবার। ঘুমিয়ে পড়েছিল অরিন্দম। হঠাৎ প্রিয়ার ধাক্কায় ধর্মর করে উঠে বসল। খাটের পাশে দাঁড়িয়ে থর থর করে কাঁপছে প্রিয়া। অরিন্দমকে জেগে উঠতে দেখে ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলল, বসার ঘরে সোফায় কে যেন বসে আছে। আমি ঠিক ঠিক দেখেছি, কোনো ভুল হয়নি। বড় সোফাটায় বসেছিল। আমার ভাই শব্দ শুনে ঘাড় ঘোরালো, কিন্তু মুখ দেখতে পাইনি। কি বলছো যাতা? খাট থেকে নেমে ঘরের আলো জ্বালে অরিন্দম। করিডোরে গিয়ে খাওয়ার ঘর ও বসার ঘরের আলো জ্বেলে দেয়। কোথাও কিছু নেই, সব দরজাও ভিতর থেকে বন্ধ। বাইরে থেকে কারোর আসারও কোনো উপায় নেই। ঘরে ফিরে এসে দেখে কেমন যেন গুটিসুটি হয়ে খাটের ওপর বসে আছে প্রিয়া। ভয়ের ছায়া এখনো চোখে মুখে। ভয় পেও না, ঘুম চোখে ভুল দেখতেই পারো। কি দেখেছো বলো তো ঠিক করে? ভুল আমি দেখিনি। ইনফ্যাক্ট কালও আমি ঠিকই দেখেছিলাম, একই জায়গায় বসেছিল। আমি ভাবলাম চশমা পরিনি বলে গন্ডগোল হয়ে গেছে, কিন্তু তা নয়। ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু হঠাৎ ঘুমটা ভেঙে গেল। আর তুমি তো জানো মাঝরাতে ঘুম ভেঙে গেলে আমার জল তেষ্টা পায়। কিন্তু কাল বোতলটা বেডসাইড টেবিলে রাখতে ভুলে গেছিলাম, তাই উঠেছিলাম ডাইনিং টেবিল থেকে একটা জলের বোতল আনবো বলে। দরজাটাতে বেরিয়ে দেখি বসার ঘরটা কেমন যেন একটা নীলচে রূপালি আলোয় ভরে আছে। অন্ধকার ঘরে টিভি চললে যেরকম হয় না, ঠিক সেরকম, অথচ টিভিটা কিন্তু বন্ধ।
আমি আমি অবাক হয়ে এগিয়ে যেতেই দেখলাম সোফার ওপর বসেছিল। ভয় শিউরে ওঠে, চুপ করে গেল প্রিয়া। কে বসেছিল? মহিলা না পুরুষ কিছু বুঝতে পেরেছো কি? মহিলা, বয়স্ক মনে হলো। মাথার চুলগুলো কাঁচা পাকা। আমার আমার পায়ের শব্দ পেয়ে মুখটা ঘোরালো, কিন্তু মুখটা দেখতে পেলাম না। মুখের উপর ছায়া ছায়া অন্ধকার। বাকি রাতটার ঘুম এলো না দুজনেরই। আলো জাগিয়ে জেগেই কাটলো। পরদিন কথাটা শিলা মিত্রকে বলবে ভেবেছিল অরিন্দম, কিন্তু দিনের আলোয় ব্যাপারটা এত অবাস্তব লাগছিল যে ভাবনাটা কাজে পরিণত করা গেল না। প্রিয়া চাইছিল অন্য কোথাও শিফট করতে, কিন্তু সেটাও বেশ কঠিন ব্যাপার। প্রথমত এখানে টাকা দেওয়া হয়ে গেছে, হঠাৎ ছেড়ে দিলে নিশ্চিত টাকা ফেরত দেবে না। তাছাড়া এরকম হুটপাট করে পছন্দ মতো জায়গায় বা কী করে পাওয়া যাবে? তাই নানা রকম ভাবনা চিন্তা করতে করতে কয়েকটা দিন কেটে গেল। এর মধ্যে অবশ্য আর কিছু ঘটেনি। প্রিয়া কিংবা অরিন্দম কেউই অবশ্য আর রাতে ঘরের বাইরে যায় না। তবে দিনের বেলা তো নয়, সন্ধ্যের পরও আর কোনো আগন্তুককে দেখা যায়নি। তাই অনেকটা নিশ্চিন্ত হয়েছিল দুজনে। কে জানে, হয়তো চোখেরই ভুল। এর মধ্যে বাড়ির কাজও বেশ খানিকটা এগিয়েছে। মাঝখানে দুদিন উত্তরপাড়ায় বোনের বিয়েতে কাটিয়ে শিলিগুড়ি যাওয়া হলো। সেখানেও 4-5 দিন কাটলো বেশ হইচই করে। শিলিগুড়ি থেকে ফেরা দুপুরের ফ্লাইটে। এয়ারপোর্ট থেকে আসার সময় দেখা গেল আকাশ মেঘে ঢেকে গেছে। বিকেলের পর গুড়ি গুড়ি বৃষ্টি আর ঝোড়ো হাওয়া শুরু হলো। ওয়েদার রিপোর্ট বলছে নিম্নচাপ। সন্ধ্যের পর ঝড় বৃষ্টি দুই বাড়বে। রাতে খিচুড়ি বানিয়েছিল প্রিয়া, ফুলকপি কড়াইশুঁটি দিয়ে, সঙ্গে মাখন আর ডিম ভাজা। রাতের খাবার খেয়ে অভ্যাস মতো কফি নিয়ে বসেছিল দুজনে। টেলিভিশনে একটা পুরনো ইংরেজি ছবি হচ্ছে। অল্প বয়সী অড্রে হেপবার্ন, দুজনেরই আগে দেখা। তাই আলগাভাবে পর্দায় চোখ রেখে নিজেদের মধ্যে কথা বলছে টুকটাক। ছেলে মেয়ের সঙ্গে একটু আগেই ফোনে কথা হয়েছে। হঠাৎ কেমন যেন একটা অস্বস্তি হলো অরিন্দমের। মনে হলো করিডোরের দরজাটা খুলে কেউ যেন ভিতরে ঢুকে এলো। চমকে পিছনে ফিরে তাকালো প্রিয়াও, কিন্তু কেউ কোথাও নেই। কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে ঘরের মধ্যে কেউ এসছে। পাপোশে পা ঘষে এগিয়ে আসছে। প্রিয়া আঁকড়ে ধরেছে অরিন্দমকে। পাশ দিয়ে চলে গেল কেউ, গিয়ে বসলো সিঙ্গেল সোফাটায়। দেখা যাচ্ছে না কাউকে, কিন্তু সোফার মাঝখানটা দেবে গেল নিজে থেকেই। অরিন্দম বুঝতে পারছে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সামনের টেবিলে কফির কাপটা রাখা আছে, কিন্তু হাত বাড়িয়ে নেওয়ার সাহস হচ্ছে না। হঠাৎ ঝড়াম করে বাইরের দিকের একটা জানলা খুলে গেল। হু হু করে ভিতরে ঢুকে এলো এক ঝলক ঠান্ডা কনকনে হাওয়া। আর সেই হাওয়ার দাপটে দপ করে একসঙ্গে নিভে গেল সবগুলো আলো। অদ্ভুতভাবে জানলাটা আবার বন্ধ হয়ে গেল দরম করে। ঘুটঘুটে অন্ধকার ঘর। কোনো রকমে মোবাইলটা জ্বালতে যাচ্ছিল অরিন্দম, কিন্তু তার আগেই হাত টেনে ধরল প্রিয়া। ঘরে কোথাও কারেন্ট নেই, কিন্তু টিভিটা চালু হয়েছে। ধীরে ধীরে ফুটে উঠছে কতগুলো ছবি। অবাক হয়ে দেখতে থাকে অরিন্দম আর প্রিয়া। পর্দায় দেখা যাচ্ছে তাদের এই বসার ঘরটাই ঠিক একই রকমভাবে সাজানো, শুধু পর্দাগুলো আলাদা। সোফায় বসে আছেন একজন বয়স্ক মহিলা, টিভি দেখছেন, হাতে রিমোট। মাঝে মাঝেই চ্যানেল ঘোরাচ্ছেন।
দরজা খুলে ভিতরে এলেন শিলা মিত্র। একটা চকলেট ব্রাউন রঙের ওপর হলুদ ফুল চাপের শাড়ি পরেছেন, কাঁধে ব্যাগ। ভদ্রমহিলা একবার পিছন ফিরে তাকিয়ে একটু অবাক হয়ে কি যেন বললেন, তারপর আবার টিভির পর্দায় চোখ। শিলা মিত্র কথা বলতে বলতে এসে দাঁড়ালেন মহিলার পিছনে। তার ডান হাতে কিছু একটা রয়েছে। আচমকা হাতের জিনিসটা দিয়ে মহিলার মাথায় খুব জোরে আঘাত করলেন শিলা। ফটাস করে খুলি ফেটে যাওয়ার আওয়াজ হলো, রক্ত ছিটকে এলো চারদিকে। মহিলার মাথাটা হেলে পড়ল। বোঝাই যাচ্ছে শরীরে আর প্রাণ নেই। তাও ভালো করে আরেকবার দেখে নিয়ে শিলা মিত্র বেসিনের কাছে গিয়ে প্রথমে হাতের মুগুরের মতো জিনিসটা ভালো করে ধুলেন। শাড়িতে যেখানে রক্ত লেগেছিল সেগুলোও ধুয়ে নিলেন। তারপর মুগুরটা ব্যাগে ভরে আই হোল দিয়ে একবার বাইরেটা ভালো করে দেখে নিয়ে বেরিয়ে গেলেন দরজাটা টেনে দিয়ে। আলো জ্বলে উঠেছে ঘরের। টিভিতে আবার অড্রে হেপবার্ন ফিরে এসছে। সোফায় হতভম্বের মতো বসে আছে প্রিয়া আর অরিন্দম। উল্টো দিকে সিঙ্গেল সোফাটা এখন খালি। অদৃশ্য মানুষটি তাদের অজান্তেই উঠে চলে গেছেন। সারা রাত ঘুমায়নি দুজনের কেউই, যদিও আর কোনো অশরীরী উপস্থিতি কোথাও বোঝা যায়নি, কিন্তু পরস্পরকে প্রায় আঁকড়ে ধরে জেগেই কাটিয়েছে। ভোরের আলো ফুটতে প্রিয়া উঠে চা করলো 2 কাপ। চা নিয়ে খাওয়ার টেবিলে বসে অরিন্দম বলল, এখন তাহলে কি করা যায়? আগে তো আজ গিয়ে কোনো হোটেলে উঠি, তারপর ভাববো। মাথা নাড়ল অরিন্দম। না না, সেটা করা উচিত হবে না। ওই ভদ্রমহিলা তিনি যেই হন না কেন খুব সচেতনভাবে আমাদের ছবিটা দেখিয়েছেন যাতে ওনার খুনি ধরা পড়ে। আমাদের আগে গেস্ট হাউসে যারাই থেকেছে তারা প্রায় সবাই বিদেশি, তাই তারা কিছু দেখতে পায়নি। কারণ মহিলা জানতেনি তাদের দেখে কোনো লাভ হবে না। কি ভয়ঙ্কর ব্যাপার! শিলা মিত্রের মতো একজন সফিস্টিকেটেড মহিলা কিনা খুনি! আমার তো চোখে দেখো বিশ্বাস হতে চাইছে না। এখন এ ব্যাপারে কোনো কথা বলো না, আগে পুরোটা জানতে দাও। আমার মনে হয় বাড়ির কেয়ারটেকারের কাছ থেকে কিছু খবর পাওয়া যাবে। আমেরিকান ফ্ল্যাগের ছবি দেওয়া টি শার্ট আর একটা বিস্কুটের বাক্স হাতে পেয়ে দারুণ খুশি হয়ে এক গঙ্গা গল্প করল কেয়ারটেকার বনমালী। প্রায় বছর আষ্টেক এই বাড়িতে চাকরি করছে সে। তার কাছেই জানা গেল শিলা মিত্র আর ইলা বসু ছিলেন 2 বোন। তাদেরই বাবার বাড়ি ছিল এখানে। বাড়ি ভেঙে ফ্ল্যাট তৈরি হয়। শিলা আর ইলা দোতলায় মুখোমুখি ফ্ল্যাটে থাকতেন। ইলা বিবাহিত ছিলেন, তবে ছেলেপুলে ছিল না। স্বামী মারা যান বছর 10 আগে। ইলা নিজে ভালো চাকরি করতেন, থাকতেনও বেশ সচ্ছলভাবেই। শিলা বিয়ে করেননি, ছোটখাটো চাকরি করেছেন। তার নেশা ছিল নাটক করা, তাই নিয়েই নাকি মেতে থাকতেন এক সময়। বছর 2 আগে ইলা বসু হঠাৎ খুন হন। নিজের ঘরেই মাথায় আঘাত করে খুন করা হয়েছিল তাকে। শিলা তখন বাড়িতে ছিলেন না। সেদিন সকালে দক্ষিণেশ্বরে গেছিলেন পুজো দিতে। ফিরে এসে দেখেন এই ঘটনা। পুলিশ অনেক চেষ্টা করেছিল, পুলিশি কুকুরও এসেছিল, কিন্তু কিছু টের পাওয়া যায়নি। এরপর শিলা দিদির ফ্ল্যাটটা গেস্ট হাউস হিসেবে ভাড়া দিয়ে দেন। পরে ওপরতলায় গুপ্তাজির ফ্ল্যাট ছেড়ে দিলে নিজে 4 তলায় চলে গিয়ে 2 তলার ফ্ল্যাটটা বিক্রি করে দেন। দেখুন, আপনার কথাগুলো আমি বুঝতে পারছি, কিন্তু মুশকিল হচ্ছে কোনো ভৌতিক ঘটনার ভিত্তিতে পুলিশ তো কিছু করতে পারে না। শিলা মিত্র যে খুনটা করেছেন এই সপক্ষে তো আমার কাছে কোনো প্রমাণ নেই, আর আপনার কাছেও কোনো প্রমাণ নেই। যাদবপুর থানার অফিসার পূর্বাচল করের সঙ্গে বসে কথা বলছিল অরিন্দম। ভদ্রলোক বেশ মন দিয়ে সব কথা শুনেছেন, যদিও বিশ্বাস করেছেন কিনা সেটা মুখ দেখে বোঝার জো নেই। তবে গুরুত্ব যে দিয়েছেন সেটা প্রশ্নের ধরনে বোঝা গেল। আপনারা কি নিশ্চিত যে খুনের সময় শিলা মিত্র বাড়িতে ছিলেন না? একেবারে 100%। ইলা বসুর কেসটা তো আমি হ্যান্ডেল করেছিলাম। আমি বলছি আপনাকে, সকালে শিলা মিত্র বাড়ি থেকে বেরিয়ে যান, দক্ষিণেশ্বর গেছিলেন। সে এরকম মাঝে মাঝেই যেতেন, বাসের টিকিটের সঙ্গে ছিল। শিলা যখন বেরোন তখন কিন্তু ইলা বসু বেঁচে ছিলেন।
দুই বোনের বাড়িতে একই ঠিকে কাজ করতো। সে তখন ইলার বাড়িতে কাজ করছিল। সারাদিনে শিলা আর বাড়িতে ফেরেননি। বিকেলে কাজের লোকটি আবার এসে দরজা ধাক্কায়। ইলা বসু দরজা না খুলে দরজা তখন ভাঙতে হয়। শিলা ফিরেছিলেন তারও পরে। বাড়ির গেটে একটা সিসিটিভি আছে। আমরা খুব ভালো করেই চেক করেছিলাম, কারণ শিলাই ছিলেন প্রাইম সাসপেক্ট। ইলা বসুর মৃত্যুতে তিনিই সবথেকে বেশি লাভবান হবেন। আর তাছাড়া দুই বোনের বাড়ির ডুপ্লিকেট চাবি দুজনের কাছেই থাকতো, তাই সুযোগ ওনারই বেশি ছিল, কিন্তু আমরা কিছু প্রমাণ করতে পারিনি। আচ্ছা, আমাকে একবার ফুটেজটা দেখাতে পারবেন? হ্যাঁ, নিশ্চয়ই। মনিটরে মন দিয়ে ফুটেজটা দেখছে অরিন্দম। গেট দিয়ে বিভিন্ন লোক ঢুকছে বেরোচ্ছে। কাজের মাসি, কুরিয়ার সার্ভিসের লোক, দুটি বাচ্চা মেয়ে, একজন বয়স্ক ভদ্রলোক। হঠাৎ চমকে ওঠে অরিন্দম। হাতের ইশারায় পজ করতে বলে ছবিটাকে। একজন মহিলা ঢুকছেন গেট দিয়ে। খুব বেশি বয়স নয়, চুলে বড় খোঁপা করা, সানগ্লাস পরেছেন, ছিপছিপে চেহারা, পরনে একটা বড় বড় ফুল ছাপ শাড়ি। এই যে ইনি শিলা মিত্র। কি বলছেন আপনি? ইনি তো একজন কম বয়সী মহিলা। পূর্বাচলবাবু ঈষৎ বিরক্ত হয়, কিন্তু অরিন্দম নাছর বান্দা। আমি বলছি আপনাকে, ইনি শিলা মিত্র। খুন করার সময় উনি এই শাড়িটাই পরেছিলেন, আমি দেখেছি। আপনি ভুলে যাচ্ছেন, উনি কিন্তু দীর্ঘদিন নাটক করেছেন। মেকআপের চেহারা বদলে ফেলা ওনার পক্ষে অসম্ভব কোনো কিছুই নয়। আপনি আবার ভালো করে খোঁজ নিন। নিজের নাটকের দলের মহলা ঘরেই মেকআপ করেছিলেন শিলা। দলের লোকজনরা উত্তরবঙ্গে গেছে নাটক করতে, তাই ঘর যে ফাঁকা থাকবে তিনি জানতেন। শিলা যে এসছিলেন তার সাক্ষী দিল উল্টো দিকের চাওলা। ঘটনাটা তার মনে আছে, কারণ শিলার অভ্যাস একবার চা খেয়ে ভেতরে ঢোকা, কিন্তু সেদিন তিনি চায়ের দোকানে দাঁড়াননি। চাওলা শিলাকে বেরোতে দেখেনি। ফুল ফুল ছাপ শাড়িটাও জামা কাপড় রাখার ট্রাঙ্কের মধ্যে পাওয়া গেল। খুনের মামলা তামাদি হয় না, তাই পূর্বাচল করের উদ্যোগী শিলাকে আটক করে টানা জেরা করায় শেষ পর্যন্ত খুনের কথা স্বীকার করলেন তিনি। টাকা পয়সার বড় টানাটানি ছিল। দিদির ফ্ল্যাটটা পেলে আর্থিক সাচ্ছল্য আসবে জানতেন। তাছাড়া নাটক নিয়ে ইলা বারবার খোঁচা দিতেন বলে রাগও ছিল। সব মিলিয়ে খুনের পরিকল্পনা। আপনার প্ল্যানিং কিন্তু নিখুঁত ছিল। আমাদের গোল খাইয়ে দিয়েছেন একেবারে। পূর্বাচল করের দিকে একবার কঠিন দৃষ্টিতে তাকিয়ে শিলা মিত্র বললেন, তাই নাকি? তাহলে কোন গোয়েন্দা শেষ পর্যন্ত ক্লু দিল আপনাদের? কে দিল জানেন? আপনার দিদি, প্রয়াত শ্রীমতী ইলা বসু। শুনলেন আজকের গল্প দীপান্বিতা রায়ের লেখা অশরীরীর ইঙ্গিত। গল্পের সূত্রধর ও গল্প পাঠে নীল। অরিন্দমের চরিত্রে সুমন, প্রিয়া ও শিলা মিত্রের চরিত্রে মেঘা, পুলিশ অফিসার পূর্বাচলের চরিত্রে রিক, সাউন্ড এডিটিং ও পোস্টার ডিজাইন নীল। গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সহায়তা আমাদের একান্ত কাম্য। এরকম নতুন নতুন রহস্য ও রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ফিরে আসব প্রত্যেক শনিবার নানান ধরনের রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন মিস্টিরিয়াস স্যাটারডে।